দেখ, আমরা অলরেডি তোদেরকে সাজেশন দিয়ে দিয়েছি আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের। এখন যে জিনিসগুলো নিয়ে সামান্য কিছু ডিসকাশন করে নেব, কয়েকটা ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যালস নিয়ে কিছু ডিসকাশন করে নেব। থিওরিটিক্যাল পার্টটাকে নিয়ে আমি আর ডিসকাশন করছি না, ওটা তোদের যে ভিডিও আছে, লেকচার ভিডিওগুলো আছে, সেখানটাকেই তোরা ফলো করিস, তাহলেই দেখবি যে ম্যাক্সিমাম পার্টটা হয়ে যাচ্ছে। এখন আমি এখানেতে যেটাকে করে দিচ্ছি কয়েকটা কাজ, সেটা হচ্ছে যে কয়েকটা ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যালস যেগুলো শুধু ব্যাকআউটে নয়, মানে অন্যান্য কিছু যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতেও এসেছে, সেরকম কিছু নিউমেরিক্যালসকে আমি তোদের জন্য করে দিচ্ছি। ওকে, যেমন ধর, তোরা সবাই জানিস তোদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে কি ব্রেক ইভেন অ্যানালিসিস, রাইট? তো সেই ব্রেক ইভেন অ্যানালিসিস নিয়ে অনেক সময়তেই নিউমেরিক্যালস পড়ে যায়। একটা নিউমেরিক্যালস ব্রেক ইভেন অ্যানালিসিস থেকে প্র্যাকটিস হয়ে যাক। ওকে, তাহলে এটাকে তোরা মোটামুটি ট্রিট করিস একটা নিউমেরিক্যাল প্র্যাকটিস সেশন হিসাবে, যতটা পারিস সেটাকে তোরা কমপ্লিট করে নিস। নে, ফার্স্ট যেটা তোরা করবি, ধরে নিবি যে আমি ওসব আজে বাজে যে সমস্ত কথাগুলো আছে সেগুলোকে লিখছি না, ওগুলো তো সবার ক্ষেত্রে থাকবে। আজে বাজে বলতে পারে যে ডেসক্রিপটিভ কথাগুলো লেখা থাকে অঙ্কের আগে। ধরে নিবি তোদের কোথাও একটা বলে দেওয়া আছে কি ফিক্সড কস্ট। ওকে, ফিক্সড কস্ট ধরে নিবি যে ধর দিয়ে দেওয়া আছে কত 20 লাখ। এরপরে তো ধর দিয়ে দেওয়া আছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, ধরে নিবি যে সেটা দেওয়া আছে 100 টাকা। এরপরে তো ধর তোকে দিয়ে দেওয়া আছে সেলিং কস্ট পার ইউনিট, সেটা ধর দিয়ে দেওয়া আছে তোকে 200 টাকা। এই ইনফরমেশন তিনটে দিয়ে ধরে নে আমাদেরকে এখানেতে কোনো একটা কোয়েশ্চেনেতে বলে দিয়েছে কি ফাইন্ড ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি। তাহলে এখান থেকে দিয়ে আমাদেরকে ধর বের করতে বলে দেওয়া আছে ফাইন্ড ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি। তো ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি বের করতে গেলে কীরকমভাবে করতে হয় সেটার জন্য আমরা সবাই শিখেছি। যখনই আমাদের ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি বের করতে বলবে, আমরা সবাই শিখেছি এটাকে বের করতে জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলিং কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট, রাইট? সেলিং কস্ট মাইনাস ভ্যারিয়েবল কস্ট। তাহলে সেখান থেকে আমাদের সিম্পল জিনিস পেয়ে যাব, কত পাচ্ছি দেখ, ওপরেতে ছিল আমাদের 20 লাখ ডিভাইডেড বাই আমাদের করছি কত 200 মাইনাস 100। তাহলে এখান থেকে আমাদের ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি বললে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে 20,000 ইউনিট। কোয়ান্টিটি বললে কিন্তু আমাদের সেখান থেকে কতগুলো ইউনিট সেই ভাষাতে অ্যান্সার বের করে দিতে হবে। এখানেতে যদি একটুখানি ঘুরিয়ে তোকে কোয়েশ্চেন দিয়ে দেয়, তোকে বললো কি যে ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি নয়, তোকে বললো ব্রেক ইভেন সেলস। তো ব্রেক ইভেন সেলস বললে আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু ইউনিটটার কথা চিন্তা করব না, আমরা চিন্তা করব কত টাকার বিক্রি করতে হবে। তো সেই সময় তো আমাদের যেটা আসবে, এই যে ভ্যালুটা বের করেছি অর্থাৎ ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি, সেটাকে আমাদের সেলিং প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? মানে আমাদের এখান থেকে সবসময় মাথায় রাখতে হবে যদি ব্রেক ইভেন সেলস বলে আমাদের ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটিকে সেলিং প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আমাদের শিখে রাখবো কীরকমভাবে ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি, সেটাকে আমরা কাকে দিয়ে মাল্টিপ্লাই করব না সেলিং প্রাইস দিয়ে। মানে বেসিক্যালি আমাদের ঘটনাটা কীরকম দাঁড়িয়ে যাবে দেখ, 20,000 ইউনিট ছিল আর এক একটা সেলিং প্রাইস কত করেছিল 200 টাকা করেছিল। মানে আমাদের এখান থেকে যেটা পেয়ে যাব সেটা আসছে কি ব্রেক ইভেন সেলস বললে তার ভ্যালুটা আমাদের বলে দিতে হবে কত না 40 লাখ টাকার আমাদের বিক্রি হতে হবে। ওকে, তবেই আমরা কিন্তু আমাদের এই ঘটনাটাকে অ্যাচিভ করতে পারব।
এবারে তো মনে কর এই দুটোকে না দিয়ে একটুখানি ঘুরিয়ে দিল কোয়েশ্চেন, মানে এখান থেকে তো কোয়েশ্চেন ঘোরানোর প্রচুর জায়গা আছে, আমি কয়েকটা টাইপই তোদেরকে একটুখানি হেল্প করতে পারবো। তো দেখ এখান থেকে ধর ব্রেক ইভেন সেলস কোয়ান্টিটি বের করতে দিল, ব্রেক ইভেন সেলস দিল, তোরা করে ফেললি। এবারে তো ধর একটুখানি ঘুরিয়ে দিয়ে এখান থেকে কথা এরকম বলে দিয়েছে যে ইফ অ্যাকচুয়াল প্রোডাকশন কোয়ান্টিটি ইজ 60,000, রাইট? কিসের কথা বলছি, এখান থেকে একটু কথা বাড়িয়ে দিয়েছে, ইফ প্রোডাকশন কোয়ান্টিটি ইজ 60,000, প্রোডাকশান কোয়ান্টিটি 60,000 বলছে মানে মাথায় রাখতে হবে কত, সেটা কতগুলো ইউনিট, 60,000 ইউনিটের কথা বলছে, রাইট? তখন আমাদেরকে বের করতে বলা হলো ফাইন্ড কন্ট্রিবিউশন। ওকে, দিয়ে তোদেরকে বের করতে বললো কি ফাইন্ড কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে আমাদের যখনই কন্ট্রিবিউশন বের করতে দেবে আমাদের বুঝতে হবে কি যেটা বের করতে বলছে সেটা হচ্ছে কি সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ওকে, সেটাই হচ্ছে কি আমাদের কন্ট্রিবিউশন। তো যখনই আমাদের কন্ট্রিবিউশনকে বের করতে বলবে তখনই আমাদের বুঝে নিতে হবে কাকে বের করছি না, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ওকে, তাহলে সবসময় জানবি সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট উইল বি কন্ট্রিবিউশন। তাহলে দেখ সেলস নিশ্চয়ই আমাদের 60,000টা ইউনিট আছে, সেই 7,000টা ইউনিটকে আমরা বিক্রি করছি, তাহলে 60,000টা ইউনিটকে বিক্রি করলে আমাদের কত চলে আসছে দেখ 60,000 ইন্টু তার বিক্রি করে আমাদের কত টাকা পাবো না, আমাদের সবাই বুঝতে পেরেছি এক একটার দাম হচ্ছে কত করে 200 টাকা করে, মানে বিক্রি করার সময়, তাহলে ইন্টু 200 মাইনাস ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট কতখানি না, আমাদের এক একটা মালের জন্য ভ্যারিয়েবল কস্ট কত দিয়ে দেওয়া ছিল 100 টাকা, তাহলে 60,000টা মালের জন্য আমাদের ভ্যারিয়েবল কস্ট কতখানি আসবে 60,000 ইন্টু 100। তাহলে এই যে সাবস্ট্রাকশানটা সেটাকে করলে আমরা পেয়ে যাব কি কন্ট্রিবিউশন, তার ভ্যালু পেয়ে যাব হচ্ছে 60 লাখ। ওকে, এবারেতে ধর তোকে বললো কি যে তোদেরকে বের করতে বললো, বের করো যে তোমরা মার্জিন অফ সেফটি। ওকে, তোদেরকে বের করতে বললো কি মার্জিন অফ সেফটি, সেটা কতখানি হবে। তাহলে এরকমভাবে দিয়ে তোদেরকে ফট করে আরও একটা কোয়েশ্চেন দিয়ে দিল ফাইন্ড মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি, তো যদি তোদেরকে মার্জিন অফ সেফটি বের করতে দেয় সবসময় তো সেখানে তো একটা কথা মাথায় রেখে যাবি, সেটা মানে আসবে যে সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। ওকে, সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, সেটাকেই তোরা বলবি কি মার্জিন অফ সেফটি। সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তাহলে দেখ সেলস কত টাকার করছিস না, তোরা এখান থেকে দেখে নিলি কতখানি, তোদের কাছে মাল ছিল হচ্ছে 60,000টা, এক একটার দাম ছিল কত করে 200 টাকা করে, তাহলে সেলস হয়ে গেল 7,000 মাইনাস 200। ব্রেক ইভেন সেলস তোদেরকে এখানে দিয়ে আমি করে দেখালাম আগের কোয়েশ্চেনটাতে, সেটা ছিল কত 40,000, তাহলে 60,000 মাইনাস 200 মাইনাস 40 লাখ, তাহলে এটা হয়েছিল কত ব্রেক ইভেন সেলস। তাহলে এর ভ্যালু আমরা যেটা পেয়ে যাব সেটা পেয়ে যাব হচ্ছে অ্যারাউন্ড 80 লাখ। ওকে, তাহলে আমাদের এরকমভাবে কি করতে পারবো মার্জিন অফ সেফটিকে বের করতে পারবো। তাহলে সবাই এই জিনিসটাকে করে যাবি, এটার কিন্তু একটা ইম্পর্টেন্ট গুরুত্ব আছে যে এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা আরও একটা অঙ্ক এই চ্যাপ্টারেরই আমি তোর প্রফিট ভলিউম রেশিওর আরও একটা অঙ্ক আমি তোদেরকে করে নেব। আচ্ছা, আমার অঙ্কটা না করলেও চলবে, তোদের খালি একটুখানি মনে করিয়ে দেয়া প্রফিট ভলিউম রেশিও বলতে আমাদের কি বলা হয়। ওকে, এই লাইনটা থেকে যদি কোয়েশ্চেন হয় তো তোরা যাতে সেটা করে ফেলতে পারিস। তোদের মাথায় রাখবি যে যখনই তোদের বলছে কি প্রফিট টু ভলিউম রেশিও, সেই প্রফিট টু ভলিউম রেশিও মানে সবসময় জানবি সেটা তোদেরকে বের করতে বলছে কন্ট্রিবিউশন বাই সেলস। ওকে, তাহলে প্রফিট টু ভলিউম রেশিও সেটা মানে তোদের চলে আসবে হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস। কন্ট্রিবিউশন কী জিনিস হয় না, কন্ট্রিবিউশন মানে আমরা সবাই শিখে নিয়েছি সেটা আসছে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট।
সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। তাহলে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট করলে আমরা পেয়ে গেলাম কাকে? কন্ট্রিবিউশন। তাকে যদি আমি সেলস দিয়ে ভাগ করে দিই তাহলেই আমাদের যে জিনিসটা পাবো সেটা আসছে কি? প্রফিট টু ভলিউম রেশিও। এইরকমভাবে কিন্তু আমাদেরকে প্রফিট টু ভলিউম রেশিও বের করতে দিতে পারে। আর আরও একটা জিনিস মাথার মধ্যে রাখবি যে ব্রেক ইভেন পয়েন্ট আর প্রফিট টু ভলিউম রেশিওর কিন্তু একটা সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্কটাও কিন্তু তোদের কাজে লেগে যেতে পারে। পরীক্ষার সময় এই ফর্মুলাটাকেও হ্যান্ডি করে নিয়ে যাবি। সেটা আসছে কি? দেখ, ব্রেক ইভেন পয়েন্ট সেটা মানে আমাদের মাথায় রাখতে হবে সেটা আসছে কি? ফিক্সড কস্ট বাই প্রফিট টু ভলিউম রেশিও বাই পি টু ভি রেশিও। ওকে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, যে ফর্মুলাটা থেকেও আমরা দেখেছি কি আগের দিনে মানে আগেকার সময় মানে আগের প্রিভিয়াস পরীক্ষাতে কিন্তু আমাদের কোয়েশ্চেন এসে গেছে। ওকে, তাহলে এই ঘটনাগুলো কিন্তু তোরা একটুখানি রেডি করে নিয়ে যাচ্ছিস, যেটা থেকে কিন্তু তোদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসার বেশ একটা ভালো চান্সেস আছে। এরপরে তোদের কাছে কথা আসছে কি দেখ, যে তোদের ইন্টারেস্ট ফর্মুলাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সেই ফর্মুলাগুলোকে কিন্তু সবাই খুব ভালো করে রেডি করে যাচ্ছিস। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানির যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলোকে কিন্তু তোরা খুব ভালোভাবে রেডি করে যাচ্ছিস। সেই জায়গা থেকে তোরা ধরে নিতেই পারিস যে একটা তোদের কিন্তু অঙ্ক আসবে বলে। ওকে, তাহলে আমাদের এখান থেকে যে চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দেখিয়ে দিলাম, এটা একটা ইম্পর্টেন্ট ছিল। এটা ছিল কি? তোর ব্রেক ইভেন পয়েন্ট থেকে একটা অঙ্ক দেখিয়ে দিলাম। এরপরেতে চলে আয় আরও যে জায়গাটা থেকে তোদের অঙ্কের দরকার পড়বে সেটা হচ্ছে কি? ইন্টারেস্ট ফর্মুলা থেকে। ওকে, এবারেতে গল্প আসছে ইন্টারেস্ট ফর্মুলা থেকে তোদের সমস্ত ফর্মুলাগুলো কিন্তু একদম সুন্দর করে রেডি করে রেখে যাওয়া উচিত। যেমন ধর এই ইন্টারেস্ট ফর্মুলা তোকে অবশ্যই মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে কি? তোর টাইম ভ্যালু অফ মানি রিলেটেড ফর্মুলাগুলো। ধরে নে তোদেরকে বের করতে বললো কি? ফাইন্ড দ্য ভ্যালু অফ ফিউচার অ্যামাউন্ট। ওকে, তাহলে তার জন্য তোদের করসপন্ডিং ফর্মুলা অবশ্যই মনে থাকা উচিত। সেটা ছিল কত? এফ ইকুয়াল টু তোদের সেখান থেকে লিখতিস কত? পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানেতে নিশ্চয়ই তোদের কথা মনে আছে, পি বলতে আমি কাকে বলতাম? প্রিন্সিপাল অ্যামাউন্ট। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টারটা অঙ্কের রেসপেক্টে। আই আমরা আমাদের সবাই তাকে বলতাম কি? ইন্টারেস্ট রেট। এন আমরা কি বলতাম? না না অ্যামাউন্ট অফ পিরিয়ড বা পিরিয়ড অফ ডিপোজিট। আর এটা তো বুঝতে পারছিস এটা এমন একটা ইন্টারেস্ট রেট হুইচ ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। ইন্টারেস্ট রেট হুইচ কম্পাউন্ডস অ্যানুয়ালি। হলো, তাহলে এই ফর্মুলাটাকে কিন্তু তোরা সবাই খুব সুন্দরভাবে দেখে যাচ্ছিস। পরীক্ষায় কিন্তু এটা থেকে বেশ কোয়েশ্চেন আসার চান্স আছে। আবার তোদেরকে অনেক সময় এরকম হতে পারে ফিউচার ভ্যালু দিয়ে দিল, সেখান থেকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বললো, তখন এই ফর্মুলাটাকেই তোরা ব্যবহার করবি একটুখানি উল্টো করে। পি ইকুয়াল টু তাহলে তোদের কত চলে আসবে? এফ ডিভাইডেড বাই 1 প্লাস এন, 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এই কথাটা থেকেও কিন্তু তোরা সবাই রেডি করে ফেলছিস। এরপরেতে তোদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কথা ছিল এই যে জিনিসটা, এই ফর্মুলাটাকে কিন্তু তোকে আবার একটা জায়গায় ব্যবহার করতে হয়। সেটা নিয়ে যেন তোরা ভুল করে ফেলিস না। সেটাকে অনেক সময় লেখা থাকে কি? সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট। ওকে, সেটা তো অনেক সময়তেই তোদের লেখা থাকে কি? দেখ, সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট। মানে একবারই পেমেন্ট করা হলো, সেখান থেকে কয়েক বছর পরে কতখানি টাকা পাওয়া যাবে। তো সেটা করতে গেলে আমাদের যে ফর্মুলা, এই সেম ফর্মুলাটাকেই ব্যবহার করব। সেম ফর্মুলাকে ব্যবহার করব বলতে গেলে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা আসছে এফ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সেটাকে জানবি যে তোদের বের করতে মানে
বের করতে বলা হচ্ছে কাকে, না ফিউচার ভ্যালুকে, কোন ভ্যালু দিয়ে, না প্রেজেন্ট ভ্যালু দিয়ে। তাই সেটাকে সবসময়তে তোদের একটা টার্মে লিখে দেওয়া থাকে, সেটা যেন কেউ ভুল করে ফেলিস না। দিয়েছে কি প্রেজেন্ট ভ্যালু, সেখান থেকে তুই বের করবি কাকে, ফিউচার ভ্যালুকে। তাহলে ফিউচার ভ্যালু ফ্রম দ্য প্রেজেন্ট ভ্যালু উইথ ইন্টারেস্ট রেট উইথ নাম্বার অফ পিরিয়ড। ওকে, এরকমভাবে কিন্তু তোরা সেটাকে লিখে রাখবি। এই যে টার্মটা F/P(i(n), এটাকে আমাদের লিখতে হয় কি না সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট ফ্যাক্টর। এর মধ্যে যেন কেউ ভুল করে ফেলিস না, এটাকে আমাদের সবাই মাথার মধ্যে রেখে যাবি। এটাকে বলা হয় কি সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট ফ্যাক্টর। ওকে, তাহলে এই ধরনের ফর্মুলাগুলো কিন্তু খুব তোদের গুরুত্বপূর্ণ। এখান থেকে নিউমেরিক্যালস অবশ্যই দেখে যাবি। যদি মনে কর এরকম ঘটনা ঘটে যে তোদেরকে পরে ভ্যালুটা কত পাওয়া যাবে সেটা তোর জানা আছে, দিয়ে তোকে বের করতে বললো যে তোরা বের করা হচ্ছে যে সিঙ্গেল পেমেন্ট প্রেজেন্ট ওর্থ অ্যামাউন্ট। তাহলে সিঙ্গেল পেমেন্ট কম্পাউন্ড অ্যামাউন্ট বের করতে বললে এই ফর্মুলা ব্যবহার করে করছিস। ফর্মুলা সম্বন্ধে ডিটেলস জানতে চাইলে পুরানো ভিডিও লেকচার খুলে দেখে নিবি, সেখানেতে দেওয়া আছে। যদি তোদেরকে এরকমভাবে বের করতে বলে যে সিঙ্গেল পেমেন্ট প্রেজেন্ট ওর্থ অ্যামাউন্ট, ধর তোকে বললো সিঙ্গেল পেমেন্ট প্রেজেন্ট ওর্থ অ্যামাউন্ট, হলো সিঙ্গেল পেমেন্ট প্রেজেন্ট ওর্থ অ্যামাউন্ট মানে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে কোথা থেকে, না ফিউচার ভ্যালু থেকে। তাহলে আমাদের ওই যে আগের ফর্মুলাটা ছিল সেটাকেই ঘুরিয়ে দিয়ে কিন্তু এরকম করে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। সেটাকেই আমাদের কোথা থেকে বলছে, না ফ্যাক্টরের টার্মে লিখতে গেলে কি করতে হয়, না দিয়ে দিয়েছে কাকে, দিয়ে দিয়েছে হচ্ছে ফিউচার ভ্যালুকে। সেখান থেকে আমরা কাকে বের করব, প্রেজেন্ট ভ্যালুকে। তাহলে প্রেজেন্ট ভ্যালু ফ্রম দ্য ফিউচার ভ্যালু উইথ ইন্টারেস্ট রেট i ফর দ্য নাম্বার অফ পিরিয়ড n। তাহলে সেটাকে আমাদের এরকমভাবে লিখে রাখতে হয়। এই যে ব্র্যাকেটের মধ্যে আমাদের টার্মটাকে লিখে রাখলাম, এই টার্মটাকে বলা হয় কি সিঙ্গেল পেমেন্ট প্রেজেন্ট ওর্থ ফ্যাক্টর। আমি আর লিখছি না, এই কথাটা কিন্তু তোরা মাথায় মধ্যে রেখে যাবি। এটাকে বলা হয় কি সিঙ্গেল পেমেন্ট প্রেজেন্ট ওর্থ ফ্যাক্টর। হলো, এবারেতে তোদের আরও একটা যে জিনিস ফর্মুলা অবশ্যই এই চ্যাপ্টার থেকে তোরা রেডি করে যাচ্ছিস, বা তোদের কথা আসছে কি যেটা থেকে তোদের নিউমেরিক্যালস পড়ে সেটা আসছে কি না ইকুয়াল পেমেন্ট সিরিজ কম্পাউন্ড অ্যামাউন্ট। ইকুয়াল পেমেন্ট সিরিজ কম্পাউন্ড অ্যামাউন্ট মানে এখানটা থেকে তোকে বলা হচ্ছে কি প্রত্যেক বছরই কিছু না কিছু করে টাকা তুই ইনভেস্ট করেছিস, তার ফলেতে ফিউচারেতে তুই কতখানি ভ্যালু পাবি। ওকে, অর্থাৎ এখান থেকে ইকুয়াল অ্যামাউন্ট ইজ ডিপোজিটেড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইন্টারেস্ট পিরিয়ড। অর্থাৎ প্রত্যেক বছর কিছু কিছু করে টাকা মানে ইনভেস্ট করা হয়েছে। প্রত্যেক বছর যে টাকাটাকে ইনভেস্ট করা হয়েছে সেটাকে জানবি যে এই এ ওয়ার্ড দিয়ে লেখা থাকে, সেটাকে বলা হয় কি ইকুয়াল পেমেন্ট ডিপোজিটেড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইন্টারেস্ট পিরিয়ড। ইকুয়াল পেমেন্ট deposited at the end of each interest period. ওকে, এই কথাটা তোর এ দিয়ে লেখা থাকে। তারপরের কথাতে আমাদের কি থাকে যে দেখ এই প্রত্যেক বছর এই টাকাটাকে পে করার ফলেতে ফাইনালি কত টাকা পাবো, অর্থাৎ সেটাকে আমরা বলছি কি ফিউচার ভ্যালু কতগুলো টাকা পাবো। সেটা জানার জন্য আমাদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটাকে তোরা দেখে যাবি। সেটা আসছে কি এ, অর্থাৎ প্রত্যেক বছর যেটাকে পে করা হচ্ছে তার সাথে থাকবে কত 1 + i⁻n -1 ডিভাইডেড বাই i। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কাকে, এখান থেকে পাচ্ছি ফিউচার ভ্যালুকে।
কোন ভ্যালুটা দিয়ে দেওয়া ছিল না আমাদের প্রত্যেক বছরে ইনভেস্ট করার ভ্যালুটা, তাহলে এ দিয়েছিল, সেখান থেকে আমরা পাচ্ছি কাকে, ফিউচার ভ্যালুকে। তাহলে ফিউচার ভ্যালু ফ্রম দ্য এ যার ইন্টারেস্ট রেট আর এন তোকে দিয়ে দেওয়া আছে। এই টার্মটাকে বলা হয় কি, ইকুয়াল পেমেন্ট সিরিজ কম্পাউন্ড অ্যামাউন্ট ফ্যাক্টর। এগুলোর মধ্যে যেন কোনো ভুল না থাকে, এটাকে বলা হয় কি দেখ, ইকুয়াল পেমেন্ট সিরিজ কম্পাউন্ড অ্যামাউন্ট ফ্যাক্টর। ওকে, তাহলে এই জিনিসটা থেকেও কিন্তু অনেকবার কোয়েশ্চেন এসছে, সেখান থেকে কিন্তু তোরা অবশ্যই সেটাকে রেডি করে যাবি। এবারতে ধর তোকে এরকম বলে দিল যে তোকে ফিউচারেতে একটা ভ্যালু তোকে পেতে হবে, বা ফিউচারেতে কতখানি ভ্যালু পাচ্ছিস সেটা তোকে বলে দেওয়া আছে, যাতে করে তুই আমাদের মানে কথা হচ্ছে কি, ফিউচারে তোকে একটা ভ্যালু পেতে হবে, কিন্তু তুই সেটাকে প্রত্যেক মাসে মাসে কিছু করে করে পে করে সেটা ফিউচারেতে পাবি, মানে জাস্ট এই ইকুয়াল পেমেন্ট সিরিজ কম্পাউন্ড অ্যামাউন্টের উল্টোটা। একে বলা হয় কি, ইকুয়াল পেমেন্ট সিরিজ সিঙ্কিং ফান্ড। ওকে, তাহলে কথাটা এখানটাতে করতে করতে ক্লিয়ার রাখতে হচ্ছে। এর পরের জন্য তোদের যেটা করতে হচ্ছে সেটা আসছে কীরকম কথা দেখ, ইকুয়াল পেমেন্ট সিরিজ, মানে প্রত্যেক বছর তুই ইকুয়াল করে করেই দিচ্ছিস, ইকুয়াল পেমেন্ট সিরিজ তাকে বলা হচ্ছে কি সিঙ্কিং ফান্ড। এই কনসেপ্টটা কেন ব্যবহার করা হয় না, তোর ফিউচারের ভ্যালুটা জানা, মানে এফ ইজ নোন, তোকে ফিউচারে কি পাবি সেটা জানা আছে, তার জন্য তোকে এর ভ্যালুটা পেতে হবে। তার মানে তোর এই যে আগের ফর্মুলাটা ছিল এটাকে জাস্ট একটুখানি ক্রস মাল্টিপ্লিকেশান করে ভ্যালুটাকে বের করে নিতে হবে। তুই পেতে চাইছিস কাকে, একে, তাহলে এর ভ্যালু কত থাকবে দেখ, এফ, সেটা তোর জানা, তোর সেখান থেকে তাহলে উল্টে গেলে কত আসছে, আই ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি কাকে, না একে, আমাদের জানা আছে কি এফ, তাহলে জানা আছে এফ, সেখান থেকে আমরা পেতে চাইছি কাকে, একে, তাহলে এর ভ্যালু ফ্রম দ্য ভ্যালু অফ এফ উইথ ইন্টারেস্ট রেট আই অ্যান্ড নাম্বার অফ পিরিয়ড এন। এই যে জিনিসটা এটাকে বলা হয় কি ইকুয়াল পেমেন্ট সিরিজ সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর। ওকে, এটাকে আমাদের বলা হয় হচ্ছে ইকুয়াল পেমেন্ট সিরিজ সিঙ্কিং ফান্ড ফ্যাক্টর। গুরুত্বপূর্ণ লাইন কিন্তু, সবাই রেডি করে যাচ্ছিস। এরপরেতে মনে কর তোদের ঘটনা আসছে কীরকম, যে তোরা প্রত্যেক বছরই কিছু কিছু করে ডিপোজিট করছিস, তার প্রেজেন্ট ওর্থ কত হবে সেটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ঘটনা। মানে কথা আসছে কি দেখতো, যে আমরা তো প্রত্যেক বছর মনে করি এবছর 10,000 টাকা, পরের বছর 10,000 টাকা, এরকম করে করে ডিপোজিট করতে করতে ফিউচারে গিয়ে একটা ভ্যালু পাচ্ছি, তার প্রেজেন্ট ওর্থ কত হবে, মানে সেটাকে বলা হয় কি ইকুয়াল পেমেন্ট সিরিজ প্রেজেন্ট ওর্থ অ্যামাউন্ট। তাহলে আমাদের এখান থেকে শিখেছিলাম কি ইকুয়াল পেমেন্ট সিরিজ ফিউচার অ্যামাউন্ট, ইকুয়াল পেমেন্ট দিয়ে ফিউচারে কতখানি পাচ্ছি। তাহলে ফিউচারেতে যদি কোনো ভ্যালু পেয়ে থাকি, সেই ভ্যালুটার করসপন্ডিং প্রেজেন্ট ভ্যালু পেতে গেলে আমাকে কি করতে হয়েছিল, পি ওপরে ছিল কত এফ, নিচে আমরা ভাগ করেছিলাম কত 1 প্লাস আই টু দি পাওয়ার এন দিয়ে। তাহলে দেখ আমাদের কথা আসছে কি, পরের পাতাটাতেই চল, যদি আমাদের কখনো প্রেজেন্ট ভ্যালু পেতে হয়, সেখান থেকে আমাদের ফর্মুলা কত ছিল, এফ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এবারেতে এই যে ফিউচার ভ্যালুটা, সেই ফিউচার ভ্যালুটা কীভাবে পেয়েছি না, প্রত্যেক বছর ইকুয়ালি কিছু কিছু পে করে, তাহলে তার করসপন্ডিং যে ভ্যালুটা, অর্থাৎ তার করসপন্ডিং যে এফের ভ্যালুটা, সেটাকে আমাদের শেখার জন্য আগের পাতাতেই ফর্মুলা তোরা মাথায় রেখে যাচ্ছিস, কিন্তু কী ছিল দেখ, এ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1, এ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে তোদের কতখানি ছিল দেখ, নিচে ছিল হচ্ছে আই, আর এখন এটার এই পার্টটা, তাহলে এইটাকে দিয়ে তোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম কাকে, এখান থেকে পেলাম হচ্ছে আমরা প্রেজেন্ট ভ্যালুকে, দেয়া ছিল কি এ,
তাহলে এ দেয়া ছিল, এ থেকে প্রেজেন্ট ভ্যালু পেলাম, তাহলে প্রেজেন্ট ভ্যালু ফ্রম এ উইথ এটা, তাহলে এটাকে আমরা বলবো কি ইকুয়াল পেমেন্ট সিরিজ প্রেজেন্ট ওর্থ ফ্যাক্টর। আর এই পুরো ঘটনাটাকে বলা হয় কি ইকুয়াল পেমেন্ট সিরিজ প্রেজেন্ট ওর্থ। এখান থেকে তাহলে আসছে কি ইকুয়াল পেমেন্ট সিরিজ প্রেজেন্ট ওর্থ। ওকে, আর নিশ্চয়ই এই টার্মটাকে বুঝে নিলে কি ইকুয়াল পেমেন্ট সিরিজ প্রেজেন্ট ওর্থ ফ্যাক্টর। তাহলে এর মধ্যে কিন্তু যেন কোনো অসুবিধা না থাকে। ওকে, এবারেতে দেখ আরও একটা কথা, যেটা আমাদের বেসিক্যালি লোনের ইএমআই ক্যালকুলেশনের জন্য দেয় বা ফর্মুলাটাকে ব্যবহার করা হয়। এই টার্মটাকে যদি তাহলে লোনের ইএমআই রিকভারি রিলেটেড বা প্রত্যেক বছর কত করে করে দিতে হবে সেটা রিলেটেড কথা বলে, তার জন্য তোরা পরে এই কামিং ফর্মুলাটা ব্যবহার করবি, যেটাকে বলা হচ্ছে কি ইকুয়াল পেমেন্ট সিরিজ ক্যাপিটাল রিকভারি অ্যামাউন্ট। এটার কথা চলে আসছে কি দেখ, ইকুয়াল পেমেন্ট সিরিজ ক্যাপিটাল রিকভারি অ্যামাউন্ট। ওকে, অর্থাৎ তুই আজকের দিনে কোনো একটা লোনকে স্যাংশন করে দিলে, ওকে, মানে সেটাকে তোরা বলছিস কি আজকের দিনে তার প্রেজেন্ট ভ্যালু, তাহলে সেই লোন যে স্যাংশন অ্যামাউন্ট সেটাকে তোদের পি দিয়ে ডিফাইন করতে হবে। সেই পি এর ভ্যালুটা কী দিয়ে লিখবি না, সেটাকে বলবি হচ্ছে প্রেজেন্ট ওর্থ, বা সেটাকেই তোরা মাথার মধ্যে রাখবি, সেটাই হবে কি লোন অ্যামাউন্ট। হলো? তাহলে সেই লোন অ্যামাউন্ট দিলে তোকে প্রত্যেক বছর কত করে টাকা আমাকে পে করতে হবে, অর্থাৎ অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট পে, সেটাকে আমাদের এ দিয়ে লেখা থাকে, সেটাকে আমরা বলছি কি অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট পে। লোনের ক্ষেত্রে তোরা যেটা করিস মানে ব্যাংক যেটা করে সেটা হচ্ছে কি মান্থলি ইকুইভ্যালেন্ট পে, আমি কিন্তু এখানে যে এটাকে নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে কি প্রত্যেক বছর কত করে পে করতে হবে। ওকে, তো এটাকেই আমাদের বলা হয় কি রিকভারি অ্যামাউন্ট। হলো? নিশ্চয়ই এখানটাতে কথা কী কী দেয়া থাকবে, আই এর ভ্যালু প্রোভাইড করা থাকবে আর নাম্বার অফ পিরিয়ড দেওয়া থাকবে। তাহলে এই ঘটনাটার সময় নিশ্চয়ই তোদেরকে বুঝতে পারছিস এই যে আগের ফর্মুলাটা পেয়েছিলাম না, সেটারই জাস্ট উল্টো কথাটা। মানে এখান থেকে তোদের কথা চলে আসছে কীরকম ধরনের, যে এর ভ্যালু বের করবি, তাহলে তোরা জাস্ট এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশানগুলো কর, পি ইন্টু ওপরটাতে তোর চলে যেত কত আই ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই তোদের ওপরটা থেকে কতখানি কী কী কথা ছিল দেখ, সেটা ছিল যে তোদের দেখ 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, আর এটাকেই তোর বলা হয় কি ইকুয়াল পেমেন্ট সিরিজ ক্যাপিটাল রিকভারি অ্যামাউন্ট। এটা দিয়ে কিন্তু তোদের কোয়েশ্চেন পড়ে, যেমন ধর আমি এটা থেকে একটা এক্সাম্পল নিয়ে নিই, যে এক্সাম্পলটা তোদের পরীক্ষাতে এসেছিল। এখান থেকে আমাদের কথা বলে দেয়া হচ্ছে কি দেখতো, এরকম কথা বলা ছিল দেখ, এ ব্যাংক গিভ rupees 10 lakh to a company for purchase of an to a company। সে কিসের জন্য দিয়েছিল সেটা পরীক্ষায় লেখা থাকবে, আমার এখানেতে লিখে তাকে সময় নষ্ট করার দরকার নেই। উইথ ইন্টারেস্ট রেট ইকুয়াল টু 18%, যে ইন্টারেস্ট রেটটা তোর বলে দেওয়া আছে কি কম্পাউন্ডেড অ্যানুয়ালি, অর্থাৎ চক্রবৃদ্ধি হারের সুদ যেটা তোর প্রত্যেক বছর কম্পাউন্ড হতে থাকে। তোদের বলে দেওয়া আছে কি যে লোন টেনিওর
লোন টেনিওর তোর দিয়ে দেওয়া আছে 15 ইয়ার্স, অর্থাৎ 15 বছরের মধ্যে সেটাকে তাকে শোধ করে দিতে হবে। তোদের বলে দেওয়া আছে কি পেমেন্ট ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কতদিন ছাড়া ছাড়া সেটাকে পে করতে হবে। সেই পেমেন্ট ফ্রিকোয়েন্সি তো দিয়ে দেওয়া আছে দেখ 1 ইয়ার হলো। দিয়ে আমাকে এখান থেকে বের করতে বলে দিয়েছে, ধর ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। হলো, তাহলে এখান থেকে যদি তোদের ইনস্টলমেন্টের অ্যামাউন্ট বের করতে বলে, তোদের এখান থেকে কথা কীরকম চলে আসছে দেখ। মানে তোদেরকে এখন এই এ এর ভ্যালুটা বের করতে বলতো, এ এর ভ্যালুটা বের করতে বললে তোরা কীরকমভাবে বের করতিস? সিম্পল কথা, আমি এই যে ফর্মুলা দিয়ে দিয়েছি তার জন্যই তোদের কাজটা মিটে যাবে। তাহলে পরীক্ষায় এরকম অঙ্ক করলে এটাই ইটসেলফ হয়তো তোর 5 নম্বরের অঙ্ক হিসাবে পড়ে গেল। তো তার জন্য তোরা ফর্মুলা ব্যবহার করছিলিস কি, এ ইকুয়াল টু তোদের কত চলে আসতো দেখ, পি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন ইন্টু আই ডিভাইডেড বাই, দেখ ওখান থেকে যে কথা লিখেছি 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে পি এর ভ্যালুর সমাতে তোরা লিখে দিচ্ছিস কত, পি এর ভ্যালুর সমাতে ডাইরেক্টলি তোরা লিখে দিবি কত দেখ 10 লাখ, অর্থাৎ এটার প্রেজেন্ট ভ্যালু তোকে দিয়ে দেওয়া হলো। সেটাকে প্রেজেন্ট ভ্যালুটাকে দিয়ে তোকে আমাদের বলে দেওয়া হচ্ছে কি যে আমাদের এখান থেকে তোদের ভ্যালুটাকে বের করতে হবে, অর্থাৎ সেটার জন্য আমাদের কি বের করতে হবে দেখ, ইন্টু 1 আই, আই মানে আমাদের এখান থেকে বসাচ্ছি কত 0.18, এন 15 বছর, আই মানে আবার কত বসিয়ে দিচ্ছি দেখ 0.18 ডিভাইডেড বাই আমাদের এখান থেকে কত বসাবো দেখ 1 প্লাস 0.18 টু দি পাওয়ার 15 মাইনাস 1। ওকে, এরকমভাবে সমস্ত জিনিসগুলোকে ক্যালকুলেশন করবি, করলে আমাদের এখান থেকে যে অ্যান্সারটা পেয়ে যাবি তোরা দেখে নিবি কি ক্যালকুলেটার অবশ্যই তোদের অ্যালাউ আছে, তোরা পরীক্ষায় নিয়ে যাবি কি করছিস কি 1,96,400। ওকে, তাহলে এরকম অঙ্কের জন্য কিন্তু তোদেরকে তৈরি হয়ে যেতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপরেতে আরও একটা ফর্মুলা যেটা তোদেরকে বলে দেবো সেটা হচ্ছে কি ইউনিফর্ম গ্রেডিয়েন্ট সিরিজ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ তুই এই বছরে যতটা পে করেছিস পরের বছর তার থেকে আরও একটু বেশি, তারপরের বছর তার থেকে আরও একটা বেশি, সেটাকে আমাদের কিন্তু ফর্মুলাটা মাথায় নিয়ে যেতে হবে, যাকে বলা হয় কি ইকুয়াল পেমেন্ট সিরিজ, ইকুয়াল গ্রেডিয়েন্ট সিরিজ অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট। ওকে, তাহলে এটার জন্য কীরকমভাবে রেডি হয়ে যাচ্ছিস, ইউনিফর্ম gradient series annual equivalent amount। ওকে, এখানটার কনসেপ্টটা কীরকম জিনিস দেখ, সেটার কথা আসছে কি যে এটা ছিল তো স্টার্টিং ইয়ার, তুই কিছু দিচ্ছিস না ছাড়, তারপরে তো মনে কর তুই কথা বলছিস কি 1 বছর পরে তুই একটা টাকা দিলি A1, তার পরের বছর পরে তো তুই যেই টাকাটা দিচ্ছিস সেটা A1 দিচ্ছিস না, কিন্তু তার সাথে তুই আরও একটা কিছু যোগ করে দিচ্ছিস, তারপরের বছর তুই যে পেমেন্টটা করছিস সেটাতে কিন্তু এটা হচ্ছে না, তারপরের বছর এর সঙ্গে আরও একটা যোগ করে দিচ্ছিস, তারপরের বছর যখন পেমেন্ট করছিস সেটাকে তুই এটা করছিস না, এর সাথে তুই করছিস কি A1 প্লাস 3G। ওকে, এরকমভাবে তুই করছিস কি দেখ প্রত্যেক বছর অ্যামাউন্ট বাড়াতে বাড়াতে চলছিস, গিয়ে তোর যখন nth পিরিয়ড পরেতে আমাদের ভ্যালু বের করতে বলবে সেখানেতে ভ্যালু কত আসবে। সেই পরিস্থিতির জন্য আমাদের এখান থেকে যেটাকে রেডি করে যেতে হয় সেটা হচ্ছে কি আমাদের ওই অ্যাভারেজ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টটা কত আসছে সেটাকে আমাদের বলতে গেলে আমাদের কীরকমভাবে বলবো, বা অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টটা কত আসছে। তাহলে আমাদের ইউনিফর্ম গ্রেডিয়েন্ট সিরিজের ক্ষেত্রে আমাদের কাছে কাকে বের করতে দেয়, অ্যাভারেজ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, বা যাকে আমরা সেটাকে বেশি পরিচয় দিয়েছি কার নামে, অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট।
অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, সেটার করসপন্ডিং যে ফর্মুলা অর্থাৎ এ এর যে ভ্যালু সেটার ভ্যালুটা আমাদের লিখতে গেলে কীরকম করতে হয়, দেখ A1 প্লাস জি, আমাদের ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করে যাবি, 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস আই এন মাইনাস 1, রাইট, ডিভাইডেড বাই তোদের যেটা থাকে সেটা হচ্ছে কিনা 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1। ওকে, এটাকে তোদের লিখতে গেলে মানে ফর্মুলার টার্মে লিখতে গেলে এটাকে বলা হয় কি, তোদের জি দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোরা এ বের করছিস, তাহলে এ অর্থাৎ অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ফ্রম দ্য গ্রেডিয়েন্ট সিরিজ, যেখানে তোর ইন্টারেস্ট রেট আর এন প্রোভাইড করা থাকবে। এই যে টার্মটা এটাকে তোর বলা হয় কি ইউনিফর্ম গ্রেডিয়েন্ট সিরিজ ফ্যাক্টর। তাহলে মোটামুটি এই জিনিসগুলোকে কিন্তু তোরা সবাই রেডি করে যাচ্ছিস। এই চ্যাপ্টারটা থেকে তোর এই জিনিসগুলো খুব দরকার পড়বে এবং তোদেরকে সেটাকে কিন্তু করেও আসতে হবে। আচ্ছা, এরপরেতে তোদেরকে কিন্তু প্রেজেন্ট ওর্থ বের করা নিয়ে কিন্তু তোদের কোয়েশ্চেন দিতে পারে, সেটাকে কিন্তু তোদেরকে রেডি থেকে যেতে হবে। যেমন ধর আমি একটা কথা বলছি, এরকম ধরনের কোয়েশ্চেন, অর্থাৎ প্রেজেন্ট ওর্থ মেথড নিয়ে। অনেক জায়গা থেকে এই কোয়েশ্চেনটা পড়েছে। তোকে বলা আছে কি তোদের কাছে দুটো অল্টারনেটিভ আছে, তার মধ্যে কোন বিটটা মানে কোন অল্টারনেটিভটা তোদের ক্ষেত্রে বেস্ট, সেরকম রিলেটেড অঙ্ক। ওকে, কীরকম কথা দেখ, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ইঞ্জিনিয়ার আছে, অ্যান ইঞ্জিনিয়ার wants a building to be colored, মানে একটা বিল্ডিংয়ের রং করার জন্য তার কাছে আছে। তার জন্যে মনে কর যে দুটো বিড আছে, মানে সে নিজে করবে না, কাউকে দিয়ে বিডিং দিয়ে দিচ্ছে, মানে থার্ড পার্টি কাউকে দিয়ে দিয়েছে। তার জন্য যে দুটো কোম্পানি আছে, একটা কোম্পানির নাম হচ্ছে আলফা, একটা কোম্পানির নাম হচ্ছে বিটা। ওকে, তো তার জন্যে আমাদের যে কথাটা পেয়েছে সেটা হচ্ছে ধর তার ইনিশিয়াল কস্ট দিয়ে দেওয়া আছে, একে বলছে কত, শুরুতেই দিয়ে দিতে হবে 4,50,000। এ সার্ভিস দেবে তোর হচ্ছে কত বছর, 15 বছর সার্ভিস দেবে, আর প্রত্যেক বছর অ্যানুয়াল অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স কস্ট হিসাবে তোকে পে করতে হবে কতখানি, 27,000 টাকা। হলো, বিটা যে কোম্পানিটা আছে সে বলছে আমাকে শুরুতে তুমি 5,40,000 টাকা দিয়ে দাও, আমিও তোমাকে 15 বছর সার্ভিস দেব, কিন্তু তুমি আমাকে মাসে পে করো হচ্ছে কত করে, 20,000 টাকা করে। ওকে, তাদের এবারে তো সমস্যাটা এরকম হয়ে গেল যে আমি কোনটাকে চুজ করব। যদি এরকম অঙ্কর ক্ষেত্রে তোকে এটাতে দিয়ে দিত যে এটা 30,000 টাকা, তাহলে বলছিস ভাই তুমি শুরুতেও বেশি চাইছো, মাত্র মাসেও বেশি চাইছো, তাহলে আমার তো নিশ্চয়ই প্রথম কোম্পানিটাই ভালো হবে বলে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটু মুশকিল হয়ে গেছে কি, দেখ এ শুরুতে বেশি চাইছে কিন্তু মাসে সে আবার একটু করে কম চাইছে, তাহলে আমাকে কোন জিনিসটাকে চুজ করতে হবে। তো এই রকম যখন সিচুয়েশান চলে আসে আমাদেরকে কি করতে হয় না, দুটোর প্রেজেন্ট ওর্থকে ক্যালকুলেট করে নিতে হয়। তাহলে প্রেজেন্ট ওর্থকে ক্যালকুলেট করতে গেলে আমাদের কীরকম কথা বলছি, দেখ শুরুতেই তো আচ্ছা এটার কোনটার কি ভ্যালু সেটার কথাটা তো তোদের বলেই দিয়েছি, মানে অঙ্কতে বলে দেওয়া থাকবে। এটা থাকছিল কি তোর, দেখ ইনিশিয়াল কস্ট, এটা তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস তোর নাম্বার অফ ইয়ার বা সার্ভিস ইয়ার, আর এটা হয়েছিল কি অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট। এবারেতে দেখ তোর প্রথম যে মানে আলফা, তার জন্য যে আমাদের প্রেজেন্ট ওর্থ আসতো সেটাকে তোদের তাহলে ক্যালকুলেট করতে হতো। তাহলে প্রেজেন্ট ওর্থ যখন তোরা ক্যালকুলেট করছিস কার জন্যে,
যে প্রেজেন্ট ওয়েট ক্যালকুলেট করার জন্য তোর ইন্টারেস্ট রেট দরকার। আরও একটা কথা, যখনই কোনো জিনিসে ইন্টারেস্ট রেট দিয়ে দেওয়া থাকবে না, আমাদের নর্মাল যেটা টেন্ডেন্সি সেটা ইন্টারেস্ট রেট কিন্তু 15% নিয়ে ক্যালকুলেট করবো, ওকে, যদি বলে দেয়া না থাকে। এটাই কিন্তু স্ট্যান্ডার্ড জিনিস। অনেক জায়গাতে এরকম দেখা গেছে, অনেক পরীক্ষাতেই কোয়েশ্চেনেতে ইন্টারেস্ট রেটটা দিতে ভুলে গেছে। যদি ভুলে যায় তখন তোরা সেটাকে 15% নিয়ে ক্যালকুলেট করে দিবি। তো যাই হোক, এটার ক্ষেত্রে প্রেজেন্ট ওট কত আসতো আলফার ক্ষেত্রে? দেখ, শুরুতে দেওয়া আছে কত, 4,50,000। তারপরেতে প্রত্যেক বছর 27,000 টাকা করে পে করছে, অর্থাৎ প্রত্যেক বছর যে তোর অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট সেটা হচ্ছে কত, 27,000। অর্থাৎ অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট থেকে আমরা কি পেতে চাইছি, প্রেজেন্ট ওর্থ পেতে চাইছি। তাহলে প্রেজেন্ট ওর্থ ফ্রম দ্য অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট উইথ ইন্টারেস্ট রেট 15% অ্যান্ড লাইফ পিরিয়ড ইজ 15। তাহলে এর করসপন্ডিং যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটাকে তোদের ফর্মুলায় শিখিয়ে দিয়েছি, সেটাকে তোরা বের করে নিবি। মানে এই ফর্মুলাগুলো সেই জন্যই একটু আগে লিখিয়ে দিলাম। তাহলে তার জন্য ফর্মুলা যেটা ছিল, দেখ, পি ফ্রম এ কোথায় লিখিয়ে দিলাম, এই যে এ দিয়ে দেওয়া আছে, তোকে পি পেতে হবে। তাহলে এই ফর্মুলাটাকে ব্যবহার করবি বা এই ফ্যাক্টরটাকে রেডি করবি। এই ফ্যাক্টরটাকে আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, তোরা রেডি করবি। করলে তোরা এখান থেকে পেয়ে যাবি কত, যে ফ্যাক্টরটা পাবি তার ভ্যালু আসবে কত না 5.84। তো এখান থেকে ক্যালকুলেশন করার পরেতে তোরা যেটা দেখবি সেটার ভ্যালুটা পেয়ে যাবি হচ্ছে অ্যারাউন্ড 6,07,879। সিমিলারলি তোদের যে বিটা কোম্পানি আছে তার জন্য করসপন্ডিং মানে তার যে প্রেজেন্ট ওর্থ মানে যে টাকাটা দিতে হচ্ছে তার ভ্যালুটাকেও তোরা ক্যালকুলেট করবি। সেটা আসছে কত, দেখ, 5,40,000। সেখানটাতে অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট কতখানি আসছে, দেখ, সেটা আসছে দেওয়া আছে 20,000। তার করসপন্ডিং তোদেরকে এই ভ্যালুটাকে রেডি করতে হবে। পি এ %15 ফর দ্য 15 ইয়ার্স। তা সেখানটা থেকে তোদের ভ্যালুসটাকে বসানোর সময় তো তোরা ক্যালকুলেট করবি 5,40,000 প্লাস 20,000 ইন্টু 5.8474। তাহলে এখান থেকেও তোরা একটা ভ্যালু পাবি। দুটো ভ্যালুকে কম্পেয়ার করে দেখবি যে ভ্যালুটা কম সেই বিটটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, দ্য স্মলার ভ্যালু শুড বি অ্যাকসেপ্টেড। তাহলে এরকমভাবে কিন্তু আমাদের প্রেজেন্ট ওর্থ মেথডের অঙ্ক দিতে পারে, যেটাকে কিন্তু আমাদের সবাইকে দেখে নিতে হবে। এরপরেতে দেখ, আমরা ফিউচার ওর্থ মেথডের আর একটা অঙ্ক দেখে নেব। ওকে, সেটার জন্য চলে এখান থেকে করছিস কি, ফিউচার ওর্থ মেথড। ফিউচার ওর্থ মেথডের জন্য কীরকম নিউমেরিক্যালস সাথে প্র্যাকটিস করে যেতে হচ্ছে, ধরে নিবি এরকম জায়গা থেকে যে জিনিসগুলো থাকে, মানে টেকনিকটা ডিফারেন্ট থাকবে কিন্তু তোকে চুজ করতে হবে যে কোনটাকে অল্টারনেটিভটাকে তোকে দেবে। মানে পরীক্ষায় কোয়েশ্চেন এরকমভাবেই দিয়ে দেবে। যেমন ধর আমাদের ক্ষেত্রে আছে কি, যে কোম্পানিকে ডিসাইড করতে হবে কোন মেশিনটা পারচেস করবে। মানে এখান থেকে তোদের এরকম কথা দিয়ে আছে, ধর হুইচ মেশিন নিডস টু বি পারচেসড। মনে কর তোকে এখান থেকে দুটো মেশিনের গল্প দিয়ে দিয়েছে, এখান থেকে দিয়ে দিচ্ছে হচ্ছে তোর, দেখ, এ মেশিন, এখান থেকে বলছে কি মেশিন বি।
তার জন্য তোদের আমাদের বলে দেওয়া থাকছে কি যে তার ইনিশিয়াল কস্ট এই মেশিনটার সেটা হচ্ছে দেখ 4 লাখ। এখানে যে মেশিন বি আছে তার ইনিশিয়াল কস্ট আছে 8 লাখ। এরও ইউজফুল লাইফ 4 বছর, এরও ইউজফুল লাইফ 4 বছর। এবারে তো কথা আসছে এর যে তোর অ্যানুয়াল মানে স্যালভেজ ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ মেশিন লাইফ সেটা হচ্ছে কত 2 লাখ, মানে বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে। আর এই মেশিনটার স্যালভেজ ভ্যালু সেটা আসছে কত 5,50,000। এটার অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট আছে, এর অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট হচ্ছে 40,000 টাকা। এর কিন্তু অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট নেই। তোদের মনে করে নে এখান থেকে বলে দেওয়া আছে কি যে ইন্টারেস্ট রেটটাকে তোরা চুজ করবি সেটা হচ্ছে কত 12%। দিয়ে আমাদের কথা আসছে কি না কোন মেশিনটাকে তোদেরকে ব্যবহার করতে হবে। কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে সেটা ফিউচার ওর্থ মেথডকে ব্যবহার করে তোরা ডিসাইড কর যে কোন মেশিনটাকে আমাদের চুজ করা উচিত। ওকে, তাহলে এখান থেকে এরকম পয়েন্ট থাকবে ইউজিং ফিউচার ওর্থ মেথড decide which machine to purchase. হলো, তাহলে এখানটা থেকে কোনটার কথাগুলো কি কি দিয়ে দিয়েছিলাম সেটার কথা তোরা বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই। এটাকে বলেছিলাম কি ইনিশিয়াল কস্ট, ওকে। এটাকে আমরা বলে দিয়েছিলাম কি না নাম্বার অফ ইয়ার। এটাকে আমরা বলে দিয়েছিলাম কি তোর স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালুর কনসেপ্টে অসুবিধা থাকলে প্রিভিয়াস ভিডিও দেখবি, দেখে সেটাকে রেডি করে নিবি, পরীক্ষা এসে গেছে। আর এটা ছিল কি তোর এএমসি। ওকে, এবারে তাহলে গল্প আসছে কি দুটো মেশিনের জন্য আমাদের ফিউচার ভ্যালুকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে আমাদের এখান থেকে ভ্যালুটাকে বসিয়ে দেখে নিতে হবে। এবার তো দেখ প্রথম মেশিনটার ক্ষেত্রে কীরকম কি কথা পাচ্ছে না। প্রথম মেশিনটার ফিউচার ওর্থ দেখতে গেলে আমাদের মানে মেশিন এ এর কথা বলছি ধর, সেটার ফিউচার ওর্থ দেখতে গেলে দেখ শুরুতেই আমাদের গল্প হয়ে গেছে কি মেশিনটা কেনার জন্য কত টাকা পে করতে হচ্ছে 4 লাখ টাকা। তাহলে এখানটাতে শুরুতেই তোরা দিয়ে দে হচ্ছে কত 4 লাখ টাকা। 4 লাখ টাকার আমাদের ফিউচার ভ্যালু জানতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমরা পাচ্ছি কাকে ফিউচার ভ্যালুকে। তাহলে ফিউচার ভ্যালু ফ্রম দ্য প্রেজেন্ট ভ্যালু উইথ ইন্টারেস্ট রেট 12% ফর দ্য ইয়ার 4। তাহলে এই টার্মটাকে দিয়ে আমাকে এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, মানে মাল্টিপ্লাই করতে হবে। আবার দেখ সেখানেতে এটার ক্ষেত্রে প্রত্যেক বছর অ্যানুয়াল মেনটেন্যান্স কস্টও দিতে হচ্ছিলো, অর্থাৎ অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের করসপন্ডিং দিয়ে তার ফিউচার ভ্যালু পেতে হবে, অর্থাৎ এখান থেকে কোন ফর্মুলাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু যার ক্ষেত্রে অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আমাদের জানা আছে তার করসপন্ডিং ভ্যালুটা, যেখানেতে ইন্টারেস্ট রেট হচ্ছে কত 12%। কতগুলো বছর আছে না 4 বছর আছে। এটার স্যালভেজ ভ্যালু আছে, তাহলে সেই স্যালভেজ ভ্যালুটাকে কিন্তু এখানটাতে আমাদের সাবট্রাক্ট করে দিতে হবে। তাহলে দেখ এখান থেকে যদি এই ফিউচার ওর্থটাকে আমি ক্যালকুলেট করি, আমি আর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, প্রত্যেকটা জায়গাতেই তোদের এই যে ফর্মুলাসগুলো আছে সেই ফর্মুলাসগুলোকে বসাবি, বসালে তোদের এখান থেকে কাজ পেয়ে যাবি। তো সেটা করলে তোদের এখান থেকে যে ভ্যালুটা চলে আসবে সেটা চলে আসবে কত দেখতো 6,20,760। ওকে, সিমিলারলি তোদেরকে কার মেশিনটার কথা চুজ করতে হবে, বি মেশিনটার কথা চুজ করতে হবে। বি মেশিনের ফিউচার ওর্থকে ক্যালকুলেট করতে হবে। তো বি মেশিনের ক্ষেত্রেও গল্প একই আসবে। শুরুতে তার মেশিনের দাম কতখানি ছিল না 8 লাখ টাকা, তার করসপন্ডিং ফিউচার ভ্যালু পেতে হবে। তাহলে ফিউচার ভ্যালু ফ্রম দ্য প্রেজেন্ট ভ্যালু উইথ ইন্টারেস্ট রেট 12% এবং ফর দ্য নাম্বার অফ ইয়ার্স 4। এটার আমাদের কিন্তু অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট ছিল না। তাহলে যদি এর অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট না থেকে থাকে তাহলে এই পার্টটা তার কিছু আসবে না, এই পার্টটাতে তো 0 চলে গেল, অর্থাৎ এই পার্টটার করসপন্ডিং মাইনাস তার যে আমাদের স্যালভেজ ভ্যালু ছিল সেটার ভ্যালু ছিল কত 5,50,000।
তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি এটার ক্ষেত্রে যেটা পেয়ে যাবো, অর্থাৎ ফিউচার ওর্থ ফর দ্য মেশিন বি, তার ভ্যালু আমরা পেয়ে যাবো দেখ 7,09,200। ওকে, এবারেতে ফিউচার ওর্থ যার কম হয় সেই মেশিনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেতাম কি, দেখ ফিউচার ওর্থ অফ মেশিন এ ইজ লেস দ্যান ফিউচার ওর্থ অফ মেশিন বি। তাহলে আমাদের এখান থেকে কথা থাকবে কি, সো আমাদের মেশিন এ শুড বি সিলেক্টেড। ওকে, এইরকমভাবে কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকেও দেখে নিতে হবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, তোদের এখান থেকে কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন এসছে। হলো, এরপরেতে আমি তোদেরকে আরও একটা অঙ্ক দেখিয়ে দেব, সেটা হচ্ছে কি না, এই রেট অফ রিটার্ন মেথডের কিন্তু কোয়েশ্চেন তোদের পরীক্ষায় আসে। যেমন তোদেরকে আমি একটা পরের পেজটাতে চল। কার ক্ষেত্রে অঙ্কের কথা বলছি না, রেট অফ রিটার্ন মেথড। থিওরি রিলেটেড কোনো অসুবিধা থাকলে পুরানো ভিডিওয়ে যাবি, গিয়ে সেটাকে কিন্তু দেখে নিবি। রেট অফ রিটার্ন মেথড, যেমন ধর রেট অফ রিটার্ন মেথডের কীরকম ধরনের অঙ্ক করতে হচ্ছে। ধরে নে আমাদের কাছে তিনটে অল্টারনেটিভ আছে, এ বি সি। ওকে, যে অল্টারনেটিভগুলোর মধ্যে এতে আমাদের ইনভেস্টমেন্ট করতে হচ্ছে শুরুতে কতখানি দেখ, 1,50,000 টাকা। বিতে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে 2,10,000 টাকা। সিতে আমাদের ইনভেস্টমেন্ট করতে হচ্ছে কতখানি না, 2,55,000 টাকা। মানে শেয়ার মার্কেটের মতো ধরে না, একটা শেয়ার আছে 1.5 লাখ টাকার শেয়ার, 2,10,000 টাকা, আর এটাতে আছে কত, 2,55,000 টাকা। এটা আমি কার কথা বলছি না, ইনভেস্টমেন্টের কথা বলছি, কতখানি আমাকে আপফ্রন্ট ইনভেস্টমেন্ট করতে হবে। এবারে দেখ সেই ইনভেস্টমেন্ট কেন করি আমরা না, কিছুটা রিটার্ন পাওয়ার জন্য। তো দেখ এখানেতে যে রিটার্নটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এ থেকে রিটার্ন পাচ্ছি হচ্ছে প্রত্যেক বছর যে রিটার্ন পাচ্ছি, মানে এখানে রিটার্ন বলতে আমাদের বলছে কি অ্যানুয়াল নেট ইনকাম। তার ভ্যালু যেটা পাচ্ছি প্রথম মেশিনটা থেকে সেটা আসছে কত দেখ, 45,570। বিতে যেটা ইনভেস্ট করেছি সেখান থেকে আমরা রিটার্ন পাচ্ছি কতখানি দেখ, 58,260। সি যেটা ইনভেস্ট করেছি সেখান থেকে আমরা ধর পাচ্ছি হচ্ছে 69,000। ওকে, দিয়ে আমাদেরকে ধর ক্যালকুলেট করতে হবে হুইচ অল্টারনেটিভ নিডস টু বি চুজড, এবং আমাদের স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে কি ইউজ রেট অফ রিটার্ন মেথড। ওকে, তাহলে আমাদের এখান থেকে ডিসাইড করতে হবে বা কোয়েশ্চেনটা এরকমভাবে দিয়ে দেবে, হুইচ অল্টারনেটিভ নিডস টু বি চুজড, হুইচ অপশান ইজ বেস্ট। কার উপর নির্ভর করে না, সেটা আসছে ডিপেন্ডিং অন ফিউচার ওর এই রেট অফ রিটার্ন মেথড। ওকে, তাহলে এটার ক্ষেত্রে রেট অফ রিটার্ন মেথডেতে দেখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আরও একটা কথা এখানটা থেকে দিয়ে নে, প্রত্যেকটার ক্ষেত্রেই যে লাইফ পিরিয়ড সেটা ধরে নে আছে কতখানি 3 বছর করে, আর প্রত্যেকটা আচ্ছা 3 বছর না, এটাকে 5 বছরই নিয়ে নে, তোদের ক্যালকুলেশনটা একটু ইজি হবে। এন ইকুয়াল টু নিয়ে নে 5 ইয়ার্স, আর এখান থেকে তোদের ইন্টারেস্ট রেটের ভ্যালুটা নিয়ে নে কতখানি 12%।
তাহলে দেখ, যদি আমাদেরকে এখন তোদের এই প্রেজেন্ট মানে রেট অফ রিটার্ন মেথডেতে দেখতে হয়, রেট অফ রিটার্ন মেথডে তো আমরা করব কি না, প্রত্যেকটার করসপন্ডিং আমাদের প্রেজেন্ট টোর্থকে বের করব। কীরকমভাবে প্রত্যেকটার করসপন্ডিং বের করব? সেটা আসছে দেখ না, প্রথমেতে তোদের প্রত্যেকটার প্রেজেন্ট টোর্থকে বের করতে হবে। মনে কর যে অপশান এ আছে, তার প্রেজেন্ট টোর্থ তোরা বের করবি। প্রথমেতে ধরে নিবি কত না, ইন্টারেস্ট রেট ধরে নিচ্ছিস কতখানি, 10% করে। তাহলে তার করসপন্ডিং তোদের প্রেজেন্ট টোর্থের ভ্যালু কত চলে আসবে না, এখানে -1,50,000, সেটাকে মাইনাস দিয়ে ডিফাইন করতে হয়। তারপরেতে তোরা প্রত্যেক বছরেতে যেটা পাচ্ছিস 45,570, এখান থেকে পাচ্ছিস কার ভ্যালু না, প্রেজেন্ট ভ্যালু অ্যানুয়াল ইকুইভ্যালেন্ট থেকে, সেখান থেকে ইন্টারেস্ট রেট 10%, নাম্বার অফ ইয়ার ছিল কতখানি 5। তাহলে তার করসপন্ডিং যে ভ্যালুটা পেতিস সেটা পেতিস কত, 22,746। তারপরে তো তোরা ক্যালকুলেট করছিস সেটাকে কত নিয়ে, আই ইকুয়াল টু 12% নিয়ে। তার করসপন্ডিং যদি ক্যালকুলেশান করিস সেখানেতে ভ্যালুস পাবি কতখানি, দেখতো 14,270.74। এরপরে তো তোরা ক্যালকুলেট করবি কাকে নিয়ে, আই ইকুয়াল টু 15%কে নিয়ে। আই ইকুয়াল টু 15%কে নিয়ে ক্যালকুলেশান করলে আমাদের এখান থেকে তোরা যে ভ্যালুটা পাবি সেটা মোটামুটি পেয়ে যাবি হচ্ছে কত না, 2759। এরপরে তো তোরা ক্যালকুলেট করবি কাকে, আই ইকুয়াল টু 18% নিয়ে। তার করসপন্ডিং যে ভ্যালুটা পাবি সেটা তোরা পেয়ে গেলি কত না, -7493। তাহলে যখনই তোদের এখান থেকে যে জায়গাতে এসে তোদের এটা চুজ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, সেখানটা থেকেই তোদেরকে মানে বেস্ট জিনিসটাকে দেখে নিতে হবে। মানে আই ইকুয়াল টু 15%-এর জায়গাটা হলে তোর কাছে সেখান থেকে বেস্ট হয়ে যাবে। তাহলে তার করসপন্ডিং তোদের যেটা রেট অফ রিটার্ন, সেটা ফর অল্টারনেটিভ 1, সেটার ক্ষেত্রে তোদের বের করতে গেলে কীরকমভাবে বের করতে হতো দেখ, 15% প্লাস তার করসপন্ডিং যে ভ্যালুটা আছে সেটা আসছে কত, 2759 মাইনাস 0 ডিভাইডেড বাই আমাদেরকে যেটা নিতে হয় সেটা আসছে কি দেখ, 2759 মাইনাস যে জায়গাটাতে তার আটকে গিয়েছিল সেটাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে তোর কত চলে এলো, 7493। তাহলে এর করসপন্ডিং যে ভ্যালুটা পাবি সেটাই হচ্ছে কি এর ক্ষেত্রে রেট অফ রিটার্ন, সেটা আসবে কত, 15.81%। ঠিক সিমিলারলি পরেরটার ক্ষেত্রেও তোদেরকে এরকমভাবে বের করতে হবে, সেই অল্টারনেটিভটার ক্ষেত্রে। সেটার ক্ষেত্রে রেট অফ রিটার্ন তোরা দেখবি কত, সেই যে অপশান বিটা আছে তার ক্ষেত্রে তোদের এরকমভাবে যেটা আসবে সেটা পাবি কতখানি, 12%। এবং তারপরেরটার ক্ষেত্রে যেটা আছে সেটার ক্ষেত্রে তোরা পাবি কি 11%। ওকে, তাহলে সিটার ক্ষেত্রে যেটা পাবি এফেক্টিভ সেটা আসছে কি 11%। তো ডেফিনেটলি বুঝতে পারছিস যে কার ক্ষেত্রে তোদের রেট অফ রিটার্ন বেশি হচ্ছে না, অপশান এটার ক্ষেত্রে। তাই তোরা চুজ করবি কোনটাকে না, অপশান এটাকেই চুজ করবি তোদের বেস্ট মেথড হিসাবে। তো এইরকমভাবে তোরা কিন্তু জিনিসটাকে ক্যালকুলেট করে নিতে পারবি। ওকে, তাহলে তোরা কাজ করিস কি, এইরকম ধরনের অঙ্কগুলোকেই তোরা বারবার করে দেখতে থাকিস। এই যে কয়েকটা অঙ্ক দেখিয়ে দিলাম, এই টাইপেরই অঙ্ক তোদের পরীক্ষায় আসবে। তো তোরা রেডি করিস, রেডি করলে তোদের এখান থেকে আমি পিডিএফটাও শেয়ার করে দেব, আর এটাকেও তোদের দেখিয়ে দিলাম। তো তোরা এটাকে কমপ্লিট করে নিস। এটাকে নাম দিয়ে রাখি নিউমেরিক্যালস ফ্রম ইকোনমিক্স। ওকে, লাস্ট মিনিট এটাকে তোরা দেখে যাস। আশা করব তোদের পরীক্ষা ভালো হবে।